দ্বাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শিক্ষার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সাভার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের স্থিতিস্থাপকতা অধ্যায়টি শুরু করেছিলাম। গত দুইটা ক্লাসে আমি দেখিয়েছি স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপকতা প্রকারভেদ, আর সূত্রের সাথে কিভাবে স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়। বিভিন্ন প্রকারের স্থিতিস্থাপকতা, 3 ধরনের স্থিতিস্থাপকতা আমরা দেখিয়েছি। এটা কিভাবে সূত্রের সাথে নির্ণয় করা যায়, তারপরে অস্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা কি, রেখা কিভাবে আঁকা হয় এবং দুটার মধ্যে পার্থক্য কি, এগুলো আমরা জেনেছি। আজকে আমরা দেখব স্থিতিস্থাপকতা পরিমাপ করার পদ্ধতি কি। স্থিতিস্থাপকতা পরিমাপ করার 4টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি দেখো, চারটা পদ্ধতি। মোট ব্যয় পদ্ধতি প্রথমটা, শতকরা পদ্ধতি, বৃত্তচাপ পদ্ধতি, জ্যামিতিক বা বিন্দু পদ্ধতি। স্থিতিস্থাপকতা পরিমাপ করার 4টা পদ্ধতি আছে আমরা বলছি। প্রথমটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি, দ্বিতীয়টা শতকরা পদ্ধতি, তৃতীয়টা বৃত্তচাপ পদ্ধতি, চতুর্থ হলো জ্যামিতিক বা বিন্দু পদ্ধতি। তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে শুধু একটা পদ্ধতি শিখতে হবে, সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। তাহলে আজকের ক্লাসে আমরা দেখব মোট ব্যয়ের সাহায্যে কিভাবে স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়। কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ওই দ্রব্য ক্রয়ের জন্য তার মোট ব্যয় যদি পরিবর্তন হয়, তবে তার সাহায্যে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হলে তাকে মোট ব্যয় পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি অর্থাৎ তোমার যদি কোনো দ্রব্যের দাম কমে, তাহলে ওই দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার সাধারণত ব্যয় পরিবর্তিত হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। আর আবার দ্রব্যের দাম বাড়লেও তাই ভোক্তার মোট ব্যয় কমতেও পারে, বাড়তেও পারে, কারণ তার চাহিদার উপর নির্ভর করে আর দ্রব্যের প্রকৃতির উপর এগুলো নির্ভর করে। তো এক্ষেত্রে আমরা এই মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তার সাহায্যে যদি আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করি, তখন তাকে মোট ব্যয় পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি প্রবক্তা আলফ্রেড মার্শাল। আর এই পদ্ধতি অনুযায়ী স্থিতিস্থাপকতাকে যে আমরা পরিমাপ করব, এই পরিমাপ করে 5 ধরনের স্থিতিস্থাপকতা আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী স্থিতিস্থাপকতার মান হয় 5 রকম বা 5 ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখি। আমরা বলছি মোট ব্যয় পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে স্থিতিস্থাপকতা 5 প্রকার, অর্থাৎ 5 ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায়। প্রথমত একক স্থিতিস্থাপকতা। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিট ইলাস্টিক। যার মান হচ্ছে, আমরা ইপি দিয়েছিলাম, ইপি হচ্ছে 1। বললাম আমরা মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী স্থিতিস্থাপকতা 5 রকমের বা 5 ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায়। তার প্রথমটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, ইউনিট ইলাস্টিসিটি, ইপি এর মান হবে 1 এর সমান। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এটা যদি এমন হয় যে কোনো দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ভোক্তার মোট ব্যয়ের কোনো পরিবর্তন না হয়, তখন স্থিতিস্থাপকতার মান 1 এর সমান হয় বা এটাকে তখন একক স্থিতিস্থাপকতা বলা হয়। কি বলছি আমরা? দ্রব্যের দাম পরিবর্তন সত্ত্বেও ভোক্তার মোট ব্যয়ের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে যে স্থিতিস্থাপকতাটা আমরা পাই সেটাকে আমরা বলছি একক স্থিতিস্থাপকতা বা ইউনিট ইলাস্টিসিটি। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাতে পারি। যদি আমরা দ্রব্যের দাম ধরি পি, দ্রব্যের পরিমাণ বা চাহিদার পরিমাণ
কিউ। মোট ব্যয়, ভোক্তার মোট কত খরচ হয়, মোট ব্যয়, এটাকে আমরা টোটাল কস্ট বা টিসি সংক্ষেপে লিখতে পারি। টোটাল কস্ট, এটা হবে আমাদের মান কি, এই দামে এই পরিমাণ পণ্য কিনতে কত খরচ হয়, তার মানে যে পরিমাণ পণ্য আমরা কিনবো তাকে তার দাম দিয়ে গুণ করলে মোট ব্যয় পাওয়া যাবে ওই দ্রব্যের জন্য। তাহলে টিসি হবে আমাদের এখানে পি ইন্টু কিউ। আর স্থিতিস্থাপকতা, আমরা ধরে নিই কোন একটা দ্রব্যের দাম ছিল প্রথমে 15 টাকা, তখন মনে করো ভোক্তার চাহিদার পরিমাণ ছিল 40 একক। আচ্ছা, তাহলে এখন আমরা বলছি মোট ব্যয় টিসি পি ইন্টু কিউ। তাহলে আমরা মোট ব্যয় বের করবো কিভাবে, এই পি কে এই কিউ দিয়ে গুণ করবো। তাহলে 4 15 60 বা 600, মোট ব্যয় হচ্ছে আমাদের 600। আচ্ছা, এখন দেখো যদি দাম কমে 10 টাকা হয়ে যায়, তাহলে আমরা জানি দাম কমলে দ্রব্যের চাহিদা বাড়ে। দাম কমে 10 টাকা হয়, পরিমাণ বেড়ে 40 থেকে মনে করো 60 একক হয়ে গেল। তাহলে এখন 60 একক হয়ে গেলে মোট ব্যয় কত হবে, এই কিউকে পরিমাণকে দাম দিয়ে গুণ করো, তাহলে 60 ইন্টু 10 মানে 600। দেখো চাহিদার পরিমাণ বাড়লেও ভোক্তার মোট ব্যয় কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দাম কমার ফলে 15 টাকা থেকে দাম কমে 10 টাকা হয়, চাহিদার পরিমাণ এমনভাবে বেড়েছে যে ভোক্তার মোট যে খরচ হতো ওই দ্রব্য কিনতে সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে স্থিতিস্থাপকতা একই সমান হবে, অর্থাৎ ইপি সমান সমান 1, অর্থাৎ এটা একক স্থিতিস্থাপক। একটা চিত্রের সাহায্যে আমরা এখান থেকে দেখাতে পারি এটা। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখাটা কেমন হবে, যদি আমরা ওয়াই অক্ষে ধরি দাম, প্রাইস কি, আর এক্স অক্ষে নিই পরিমাণ, আচ্ছা, এখন একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যেহেতু মোট ব্যয় পরিবর্তন হবে না, আমাদের যদি প্রাথমিক ব্যয় প্রথম যখন প্রাইস ছিল ওপি, তখন ভোক্তার মোট ব্যয় হয় ও পি এ কিউ। প্রাইস কমে ওপি 1 হয়ে গেলে ভোক্তার চাহিদা বেড়ে ও কিউ থেকে ওপি 1 হয়, কিন্তু ভোক্তার মোট ব্যয় ও পি 1 বি কিউ 1। এখানে এই আয়তক্ষেত্রটা ও পি এ কিউ আর এই আয়তক্ষেত্র ও পি 1 বি কিউ 1, দুইটার আয়তক্ষেত্রের পরিমাণ সেম, ভেতরের ক্ষেত্রফল সেম। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে দাম ছিল তখন ভোক্তার যে পরিমাণ ডিমান্ড করতো, এই দুইটা দিয়ে গুণ করলে আমরা মোট ব্যয়টা পাই। তার মানে ভোক্তার মোট ব্যয় ও পি এ কিউ। আর দাম কমে পি 1 হওয়ার পরে আবার তুমি ও পি 1 আর ও কিউ 1 কে গুণ করলে মোট ব্যয় পাবো। দাম কমে পি 1 হওয়ার পরে আমাদের মোট ব্যয় দাঁড়ায় ও পি 1 বি কিউ 1। এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অর্থাৎ ভোক্তার মোট ব্যয় কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এ বিন্দুতে দেখো মোট ব্যয় সমান ও পি এ কিউ। এই বিন্দুতে ভোক্তার মোট ব্যয় ও পি এ কিউ। আবার পি 1 বিন্দুতে, বি বিন্দুতে ভোক্তার মোট ব্যয় ও পি 1 বি কিউ 1, ও পি 1 বি কিউ 1। চিত্রানুযায়ী দেখো পি থেকে পি 1 কম, তার মানে দাম কমে গেছে, অর্থাৎ পি 1 লেস দ্যান পি। কিন্তু ও পি এ কিউ সমান সমান ও পি 1 বি কিউ 1, দাম
আগেরটার থেকে পরেরটা কমে যাওয়ার পরও মোট ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না ভোক্তার। সুতরাং এক্ষেত্রে ইলাস্টিসিটি 1 সমান হবে, অর্থাৎ ইপি সমান সমান 1 হবে। এই ধরনের ক্ষেত্রে চাহিদা রেখাটা এইদিকে যেভাবে বাড়বে এদিকেও ঠিক একই হারে বাড়বে, এবং যদি অক্ষকে ছেদ করে তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষে যত দূরে যে ডিমান্ড কার্ভটা সেট করবে একই রকম ভাবে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ ঠিক তত দূরে যে সেট করবে। আর যদি আমরা এটাকে এদিকে না সেট করে বাকিয়ে দিই তাহলে এটা সমপরবৃত্তাকার হবে, মানে দুই দিকে একই হারে বাড়তে থাকবে, একই হারে যেতে থাকবে। তার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে দূরত্ব সবসময় সমান থাকবে। তাহলে এটা হলো আমাদের ডিমান্ড কার্ভের আকৃতি, আর এটা হচ্ছে আমাদের একক স্থিতিস্থাপকতা। তাহলে মোট ব্যয় পদ্ধতি যে আমরা বলেছি 5 প্রকারের স্থিতিস্থাপকতা আমরা পাই। প্রথমটা গেল একক স্থিতিস্থাপকতা বা ইউনিট ইলাস্টিসিটি, যেখানে তোমার দ্রব্যের দাম পরিবর্তিত হলেও চাহিদার পরিমাণ পরিবর্তিত হচ্ছে, কিন্তু ভোক্তার মোট ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এক্ষেত্রে স্থিতিস্থাপকতা এককের সমান হয় এবং চাহিদা রেখাটা হয় স্ট্রেট লাইন। যদি করো তাহলে দুই অক্ষ থেকে সমান দূরত্বে দুদিকে ছেদ করবে, আর যদি নাও ছেদ করে তাহলে সেটাকে হবে সমপরবৃত্তাকার বা এক্স আর ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে থাকবে ডিমান্ড কার্ভটা। আচ্ছা, এখন দ্বিতীয় নাম্বার আমরা দেখি। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা, অর্থাৎ ইপি গ্রেটার দেন 1 হবে, একের চেয়ে বেশি। এটা করলাম 1, এবার দেখবো আমরা একের চেয়ে বেশি। সেক্ষেত্রে আমরা আবার একটা চিত্রের সাথে দেখাতে পারি যে দাম যদি 15 থেকে 10 হয়ে গেল মনে করো আগের মতোই, পরিমাণটা এখন একটু চেঞ্জ করতে হবে আমাদের। পরিমাণটা এখানে আমরা ধরে নিলাম এটা 30, তাহলে আমাদের মোট কত ব্যয় আসে দেখো তো। আমরা এটা কি বলছি, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দ্রব্যের দাম যে হারে হ্রাস বা বৃদ্ধি পায়, চাহিদার পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি বা হ্রাস পায়, দ্রব্যের দাম যে হারে হ্রাস বা বৃদ্ধি পায়, খেয়াল করো, দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, আর দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ তার চেয়ে বেশি হারে হ্রাস পাবে এবং ভোক্তার মোট ব্যয় পরিবর্তিত হবে। সেক্ষেত্রে চাহিদার মান হবে এককের চেয়ে বেশি, অথবা এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখি দাম যে হারে পরিবর্তিত হচ্ছে চাহিদার পরিমাণ তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হচ্ছে, মোট ব্যয় কত হবে এখানে 45, 450, পরেরটা মনে করো 600। এক্ষেত্রে স্থিতিস্থাপকতা হবে একের চেয়ে বেশি। দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ভোক্তার মোট ব্যয় যদি বৃদ্ধি পায় আগের চাইতে, দাম যদি হ্রাস পায় তাহলে মোট ব্যয় বৃদ্ধি পাবে, আর দাম যদি কমে যায় তাহলে দাম যদি হ্রাস পায় তাহলে মোট ব্যয় বৃদ্ধি পাবে, আর দাম যদি বৃদ্ধি পায় তাহলে মোট ব্যয় হ্রাস পাবে। এক্ষেত্রে দেখো আমাদের দাম কমে যাওয়ার জন্য মোট ব্যয় বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হবে। আমরা এটাও আবার চিত্রের সাহায্যে চেষ্টা করে দেখি। চিত্রে যখন দাম ছিল ওপি তখন মোট ব্যয় ভোক্তার OPAQ,
OPAQ, তাহলে এই বিন্দুতে ভোক্তার মোট ব্যয় OPAQ আগের মতোই থাকবে, কিন্তু বি বিন্দুতে ভোক্তার মোট ব্যয় বি বিন্দুতে দাম কমে OP1 হয়ে গেল, কিন্তু মোট ব্যয় আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ঠিক আছে, আগে ছিল OPAQ, এখন হয়ে গেছে OP1 BQ1। OPAQ এর চাইতে OP1 BQ1 অনেক ক্ষেত্রফল অনেক বেশি, অর্থাৎ আগের চাইতে ভোক্তার এখনকার মোট ব্যয় অনেক বেশি। তাহলে আমরা চিত্র অনুযায়ী আবার দেখো আগের মতোই এই জায়গায় কিন্তু OPAQ আমরা আগে লিখি OP1 BQ1 greater than OPAQ। পরের দামটা কম, OP1 less than OP, পরের দামটা কম, P1 less than P, কিন্তু পরের পরিমাণটা বেশি বা আমাদের মোট ব্যয়ের পরিমাণটা বেশি। তাহলে পরের পরিমাণটা OP1 BQ1, এটা আগের পরিমাণটা যে ছিল OPAQ এর চাইতে বেশি, সুতরাং এটার ইলাস্টিসিটি একের চাইতে বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে যদি দাম হ্রাসের ফলে ভোক্তার মোট ব্যয় বৃদ্ধি পায় আর দাম বৃদ্ধির ফলে ভোক্তার মোট ব্যয় হ্রাস পায়, তাহলে এই স্থিতিস্থাপকতাটা একের চাইতে বেশি হবে এবং এটাকে তখন স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। আমরা একটা সূচি এবং চিত্রের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করেছি যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে মোট ব্যয়টা দাম কমলে মোট ব্যয়টা বাড়ে এবং স্থিতিস্থাপক চাহিদা রেখাটা তখন অনেকটা ফ্ল্যাটার হয়, অর্থাৎ এটা ঢাল হয় কম, অনেকটা আনুভূমিক, বেশি শোয়ানো বা আনুভূমিক, এটা ঢাল কম। 3 নম্বর হচ্ছে আমাদের এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা বা এটাকে বলা হয় অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক চাহিদা যখন হবে EP less than 1। এটা দিয়ে আবার দেখাই, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক চাহিদা, এটার ইলাস্টিসিটির মান হবে একের চেয়ে কম। যদি কোনো দ্রব্যের দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণও হ্রাস পায় এবং ভোক্তার মোট ব্যয় হ্রাস পায়, আবার দাম কোনো দ্রব্যের দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু ভোক্তার মোট ব্যয় হ্রাস পায়, আর দাম বৃদ্ধির ফলে ভোক্তার মোট ব্যয়ও বৃদ্ধি পায়, তখন তাকে চাহিদার এটাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয় বা চাহিদার মান আসবে একের চাইতে কম। কি বলছি আমরা, দেখো কোনো দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে ভোক্তার মোট ব্যয়ও কমে যাবে, আর কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে ভোক্তার মোট ব্যয়ও বাড়বে। ঠিক আছে, সেক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে একের চেয়ে কম এবং এই ধরনের স্থিতিস্থাপকতা বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। আমরা এই চিত্র এখান থেকে আমরা দেখি, আমরা যদি এই পরিমাণটা একটু চেঞ্জ করে দিই, দাম 15 থেকে কমে 10 টাকা হয়ে গেল। ঠিক আছে, পরিমাণ আগে 50 ছিল, এখন 60 হয়ে গেল। তাহলে আমাদের পরিমাণটা কি আসে? পাঁচ 15 75, অর্থাৎ 750 আগে ছিল ব্যয়, এখন দাম কমার ফলে মোট ব্যয়ও কমে 600 হয়ে গেছে। আমরা কি বলেছিলাম, যদি দাম কমার ফলে মোট ব্যয় কমে যায় আর দাম বাড়ার ফলে মোট ব্যয় বাড়ে, তখন তাকে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতার চাহিদা বলা হয় বা অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। তাহলে আমাদের দেখো দাম কমার ফলে 15 টাকা থেকে দাম কমে 10 টাকা হওয়ার ফলে পরিমাণ বাড়লেও মোট ব্যয় আগে 750 ছিল, এখন হয়ে গেছে 600, তাহলে মোট ব্যয় কমে গেল। এক্ষেত্রে স্থিতিস্থাপকতা হবে একের চাইতে কম, অর্থাৎ এটা হবে তোমার অস্থিতিস্থাপক। সেক্ষেত্রে আমাদের একটা চিত্র অঙ্কন করি।
এ বিন্দুতে ভোক্তার মোট ব্যয় ও পি এ কিউ ওয়ান, এ বিন্দুতে ভোক্তার মোট ব্যয় ও পি এ কিউ ওয়ান আগের মতোই। বি বিন্দুতে ভোক্তার মোট ব্যয় ও পি ওয়ান বি কিউ ওয়ান আগের মতোই আছে। চিত্র অনুযায়ী পি ওয়ান লেস দেন পি, পি ওয়ান লেস দেন পি মানে দাম কমে গেছে, কিন্তু পরের যে মোট ব্যয়ের যে পরিবর্তন বা চাহিদা বেড়ে গেছে ঠিকই, কিউ ওয়ান কিউ থেকে কিউ ওয়ান হয়েছে, কিন্তু মোট ব্যয় যেটা ও পি ওয়ান বি কিউ ওয়ান এই চতুর্ভুজের ক্ষেত্রফল আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চাইতে কম, তার মানে মোট ব্যয়ের পরিমাণ আগেরটার চাইতে কম। তাহলে এক্ষেত্রে আমাদের ও পি ওয়ান বি কিউ ওয়ান হবে লেস দেন ও পি এ কিউ, তাহলে স্থিতিস্থাপকতা হবে একের চাইতে কম। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, যদি কোনো দ্রব্যের দাম কমে যায় তাহলে ভোক্তার মোট ব্যয়ও কমে যাবে, আবার দাম বাড়লে ভোক্তার মোট ব্যয়ও বাড়বে। সেক্ষেত্রে চাহিদা রেখাটা হবে অনেক বেশি খাড়া, ঠিক আছে, আর এটার ঢাল হবে বেশি। খাড়ার রেখাটা হবে অনেক বেশি খাড়া, আগের রেখাটা ছিল অনেক বেশি আনুভূমিক মানে শোয়ানো বা ফ্ল্যাটার বলা হয়, আর এটার রেখাটার ঢাল হবে খাড়া, অনেক খাড়া হবে এবং ঢাল হবে বেশি। আমরা দেখব 4 নাম্বার, শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা বা এটাকে আরেকটা নাম হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এটা বলছিলাম আমরা অস্থিতিস্থাপক চাহিদা, এটা একেবারে পারফেক্ট ইনইলাস্টিক, সম্পূর্ণভাবে অস্থিতিস্থাপক। পারফেক্ট ইনইলাস্টিক আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা ইলাস্টিসিটির মান হবে 0। তাহলে এক্ষেত্রে যদি দ্রব্যের দাম পরিবর্তন সত্ত্বেও চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন না হয়, এখানে আমাদের চাহিদার পরিমাণটা স্থির থাকবে, দ্রব্যের দাম চেঞ্জ হচ্ছে। আমরা জানি সাধারণত কি দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, কিন্তু এক্ষেত্রে দাম কমা বাড়া যাই হোক চাহিদার পরিমাণের কোনো চেঞ্জ হবে না। তার মানে আমি যদি চাহিদা এখানে 60 রাখি, প্রথমে যদি 60 থাকে পরের বারও 60 থাকবে। দাম কমিয়ে 15 থেকে 10 টাকা হওয়ার পরও চাহিদার পরিমাণের কোনো চেঞ্জ হয়নি, 60 ছিল আগে, পরের বারও 60 এখন, কিন্তু মোট ব্যয় পরিবর্তন হবে। চাহিদার পরিমাণ একই থাকা সত্ত্বেও মোট ব্যয় যদি পরিবর্তন হয় তখন তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলা হয় বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা এটা বলা হয়। ঠিক আছে, দেখো মোট ব্যয় পরিবর্তিত কেন হবে, আগে 15 দিয়ে 60 গুণ করো, 6 15 90 900 আর 6 10 60 600। তাহলে চাহিদা দামের পরিমাণ কমে যাওয়ার পরও চাহিদার কোনো পরিবর্তন হলো না, কিন্তু মোট ব্যয় পরিবর্তিত হলো, সেক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে 0 সমান, অর্থাৎ এটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। সেক্ষেত্রে চাহিদা রেখাটা কেমন হবে, দাম পরিবর্তিত হবে কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হবে না। এই বিন্দুতে ভোক্তার মোট ব্যয় আবার আগের মতোই ও পি এ কিউ ওয়ান, আর বি বিন্দুতে মোট ব্যয় ও পি ওয়ান বি কিউ ওয়ান। দাম পি থেকে কমে পি ওয়ান হওয়ার পরেও মোট ব্যয় আগে পরিমাণটা বেড়ে গেছে, পরিমাণটা সেম আছে, দেখো ও কিউ ওয়ানে ফিক্সড আছে, কিন্তু মোট ব্যয় আগে ছিল ও পি এ কিউ ওয়ান আর কিউ, আর এখন হয়ে গেল ও পি ওয়ান বি কিউ। তাহলে এইটার পরিমাণটা কমে গেছে, আগে ছিল এতটুকু এখন হয়ে গেছে এটুকু। তাহলে মোট ব্যয়টা কমছে ঠিকই, কিন্তু চাহিদার পরিমাণ যেটা আগে ও কিউ ছিল এখন ও কিউ থাকলো। দাম কমে ওপি থেকে ওপি ওয়ান হয়ে গেছে, কিন্তু মোট চাহিদার পরিমাণ ও কিউ ফিক্সড আছে, কিন্তু মোট ব্যয় কমে গেছে।
সেক্ষেত্রে আমরা এটা লিখবো আগে এটার মতোই OP1 এ কিন্তু OP1 BQ1 লেস দ্যান OPAQ। ঠিক আছে, সুতরাং এটার EP হবে 0 এর সমান। চাহিদা OP-তে স্থির। চাহিদার কোনো পরিবর্তন হয়। তাহলে আমরা কি পেলাম? 4 নাম্বার শূন্য স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা EP সমান 0, যেখানে দামের পরিবর্তন সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন হয় না, কিন্তু মোট ব্যয় পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে এটা গেল সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। চাহিদা রেখাটা কেমন হচ্ছে? লম্ব অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটা কোনো বাম থেকে ডানে নিম্নগামী চাহিদা রেখা হবে না, কারণ সাধারণ চাহিদা রেখা যেটা আমরা জানি জন্য অবস্থা পরিবর্তিত থাকলে চাহিদা দামের সাথে সাথে বিপরীতভাবে পরিবর্তিত হয়। দাম কমে চাহিদা বেড়ে যায়, দাম বাড়লে চাহিদা কমে যায়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে দাম বাড়া কমা যাই হোক না কেন চাহিদার পরিমাণে কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে এটা স্বাভাবিক চাহিদা রেখার মতো বাম থেকে ডানে নিম্নগামী হবে না, এটা হবে লম্ব অক্ষের সমান্তরাল। এরপর একটা আছে আমাদের 5 নাম্বার, অসীম স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। এটা ছিল সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, এখন এটা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। ঠিক আছে, যেখানে স্থিতিস্থাপকতার মান হবে ইনফিনিটি বা অসীম। অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদার পরিমাণে পরিবর্তন ঘটে, দাম চেঞ্জ হচ্ছে না, তারপরও চাহিদার পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এর ফলে ভোক্তার মোট ব্যয় যদি পরিবর্তিত হয় তখন তাকে অসীম স্থিতিস্থাপকতা বলা হয়। দামের কোনো পরিবর্তন ছাড়াই সাধারণত চাহিদার অনেক পরিবর্তন হয়। দাম চেঞ্জ হয়নি, চাহিদা হয়তো অনেক বেশি কমে গেছে, বা দাম চেঞ্জ না হওয়া সত্ত্বেও চাহিদা অনেক বেড়ে গেছে, ফলে ভোক্তার মোট ব্যয় পরিবর্তিত হয়ে যায় এবং এক্ষেত্রে চাহিদা হয় অসীম। তাহলে এক্ষেত্রে আমরা দেখাতে পারি যে দাম কোনো পরিবর্তন হবে না, তার মানে দাম আমাদের কিন্তু ফিক্সড রাখা লাগবে। বললাম দাম আগেও 10 টাকা ছিল, এখনো 10 টাকা। চাহিদার পরিমাণ 60 থেকে বেড়ে আগে ছিল 60 মনে করে, এখন হয়ে গেল 120। দামের পরিবর্তন ছাড়াই চাহিদার অনেক বৃদ্ধি পাবে বা অনেক হ্রাস পাবে। তবে চাহিদার যদি এটা হয়, আমাদের এটা হবে 600, এটা হয়ে যাবে 1200। দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণে যদি অনেক বেশি পরিবর্তন হয় এবং তার ফলে যদি মোট ব্যয় পরিবর্তন হয়, তখন তাকে বলা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। তাহলে আমাদের সবগুলো বৈশিষ্ট্য এখানে হয়েছে, দামের পরিবর্তন হয়নি কিন্তু চাহিদার অনেক পরিবর্তন হয়েছে এবং মোট ব্যয়েরও অনেক পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতার মান হবে অসীম, অর্থাৎ সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপকতাকে বাদ দিয়ে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। সেক্ষেত্রে আমাদের চিত্র আঁকলে কেমন হবে দেখি আমরা। দামের কোনো চেঞ্জ নেই, তাহলে আমরা ধরি 10 টাকা এখানে দাম, পি 10 টাকা এখানে ফিক্সড, পি কিন্তু চাহিদার অনেক চেঞ্জ হচ্ছে। দামের কোনো পরিবর্তন নেই, দাম ওপিতে ফিক্সড হয়ে আছে, দাম ওপিতে ফিক্সড, কিন্তু চাহিদার পরিমাণের পরিবর্তন হয়েছে OQ থেকে OQ1 এবং মোট ব্যয় OPAQ থেকে বেড়ে OPBQ1 হয়েছে। যেহেতু চাহিদা বেড়ে গেছে, দাম একই দাম অবস্থায় আমরা জানি চাহিদাকে পরিমাণকে দাম দিয়ে গুণ করলে মোট ব্যয় পাওয়া যায়। তাহলে দাম ফিক্স থাকা অবস্থায় চাহিদা পরিমাণ যেহেতু বেড়ে যাবে, মোট ব্যয়ও বেড়ে যাবে। তাহলে এ বিন্দুতে মোট ব্যয় আবার আগের মতো আমরা চিত্র অনুযায়ী এ বিন্দুতে মোট ব্যয় OPAQ, বি বিন্দুতে মোট ব্যয় OPBQ1, চিত্র অনুযায়ী ই এখানে ফিক্সড। প্রাইস পি স্থির অবস্থায়, OPBQ
Q1 এখানে গ্রেটার দেন ওপি এ কিউ মান বেড়ে গেছে, সুতরাং বেসিস অফ প্রাইস হবে ইনফিনিটি। এগুলো সাধারণত অনেকটা গুজব ছড়ানোর ফলে হয়ে থাকে যে দাম বাড়ছে না, কিন্তু অনেকেই মনে করে থাকে যে পরবর্তীতে হয়তো দাম বেড়ে যাবে, সেই ভয়ে আগেই তাড়াতাড়ি কিনে ফেলে। তো এই তখন দেখা যায় দাম ফিক্সড আছে অথচ চাহিদার পরিমাণ অনেক বেড়ে গেছে। আবার ভবিষ্যতে দাম কমে যেতে পারে এই ধরনের ধারণা থাকলে বর্তমানে দাম স্থির থাকা অবস্থাতেও মানুষ কেনে না, যে ভবিষ্যতে আরো দাম কমবে সেই আশায় সে বসে থাকে, ফলে ওই দাম থাকা অবস্থাতেও চাহিদার পরিমাণ অনেক কমে যায়। সেসব ক্ষেত্রে সাধারণত এই ধরনের হয়। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কি স্থিতিশীলতা পরিমাপ করা কিভাবে যায়। স্থিতিশীলতা পরিমাপ করার 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি, দ্বিতীয়টা শতকরা পদ্ধতি, 3 নম্বর বৃত্তচাপ পদ্ধতি, 4 নম্বর জ্যামিতিক পদ্ধতি বা বিন্দু পদ্ধতি। তোমাদের সিলেবাস অনুযায়ী শুধুমাত্র মোট ব্যয় পদ্ধতিতে করতে হবে। সেক্ষেত্রে আমরা মোট ব্যয় পদ্ধতিতে বললাম যখন যে কোনো দ্রব্যের দাম বাড়া বা কমার ফলে ওই দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার যদি মোট ব্যয় পরিবর্তন ঘটে, তখন এই মোট ব্যয় দিয়ে যে স্থিতিশীলতা পরিমাপ করা হয় তখন তাকে মোট ব্যয় পদ্ধতি বলা হয়। এই মোট ব্যয় পদ্ধতির প্রবক্তা হচ্ছে আলফ্রেড মার্শাল। আর এই মোট ব্যয় পদ্ধতি অনুযায়ী 5 ধরনের চাহিদা আমরা পাই। যেটা প্রথমটা আমরা বলেছিলাম একক স্থিতিস্থাপক, দ্বিতীয়টা হচ্ছে স্থিতিস্থাপক বা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, তৃতীয়টা হচ্ছে তোমার অস্থিতিস্থাপক চাহিদা বা একের চেয়ে কম স্থিতিস্থাপকতা, 4 নম্বর হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, আর দ্বিতীয়টা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, আর 5 নম্বর হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। আমরা মোটামুটি আজকে স্থিতিস্থাপকতা পরিমাপ করার পদ্ধতিটা দেখলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।